একটু কল্পনা করুন তো, আপনি পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে ভাসছেন। চারিদিকে শুধু অন্ধকার আর মহাকাশ। কোথাও মাটি নেই, নেই বৃষ্টি, নেই বাতাস। তারপরেও আপনার সামনে সবুজ হয়ে বেড়ে উঠছে ধান গাছের চারা। শুনতে অবিশ্বাস্য হলেও ঠিক এমনটাই করে দেখিয়েছেন চীনের বিজ্ঞানীরা। মহাকাশ স্টেশনের ভেতরে তারা শুধু ধান গাছের জন্মই দেয়নি, বরংস 2 প্রজন্ম ধরে ধান উৎপাদন করে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন। কিন্তু প্রশ্ন হলো, মহাকাশে ধান চাষ করার দরকার কি? এতে পৃথিবীর মানুষেরই কি লাভ? আর ভবিষ্যতে কি সত্যিই মানুষ মহাকাশেই নিজের খাদ্য উৎপাদন করবে? আজকের এই ভিডিওতে জানবেন সেই অবিশ্বাস্য গল্প। চলেন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আপনি যদি এখনই পৃথিবী ছেড়ে চাঁদে চলে যান, তাহলে প্রথম 3 দিন হয়তো সঙ্গে নেওয়া খাবার খেয়ে বেঁচে থাকবেন। 1 মাসও হয়তো সঙ্গে করে রাখা খাবার খেয়ে বেঁচে থাকা সম্ভব। কিন্তু 6 মাস, এটাও খুব কঠিন হবে। আর যদি আপনাকে 2 বছর মঙ্গল গ্রহে থাকতে হয়, তখন কি করবেন? প্রতিদিন পৃথিবী থেকে খাবার পাঠানো সম্ভব, কিন্তু এটি অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। এই একটি সমস্যার সমাধান খুঁজতেই বিশ্বের বড় বড় মহাকাশ সংস্থাগুলো বহু বছর ধরে গবেষণা করছে। আর সেই গবেষণায় এবার একটি সাফল্যের খবর এসেছে, যা ভবিষ্যতে মহাকাশ অভিযানের চিত্র বদলে দিতে পারে। একটি তথ্য শুনলে হয়তো আপনি অবাক হবেন। পৃথিবীতে একজন মানুষ বছরে গড়ে কয়েকশো কেজি খাবার খায়, কিন্তু মহাকাশে প্রতি কেজি মালামাল পাঠাতে হাজার হাজার ডলার পর্যন্ত খরচ হয়। এই খরচ মিশন ও প্রযুক্তির ওপর নির্ভর করে। অর্থাৎ খাবার যদি পৃথিবী থেকে নিয়ে যেতে হয়, তাহলে দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনের খরচ দ্রুত বেড়ে যাবে। তাই বিজ্ঞানীরা ভাবল, যদি মহাকাশেই খাবার উৎপাদন করা যায়, সেখান থেকেই শুরু হয় মহাকাশে কৃষির নতুন অধ্যায়। তবে একটি প্রশ্ন থেকেই যায়, সব ফসল বাদ দিয়ে ধান কেন? কারণ ধান শুধু একটি ফসলই নয়, এটি বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের প্রধান খাদ্য। এশিয়ায় কোটি কোটি মানুষের প্রতিদিনের খাবারের সঙ্গে ধান জড়িয়ে আছে। যদি কোনোদিন মানুষ চাঁদ বা মঙ্গল গ্রহে স্থায়ীভাবে বসবাস শুরু করে, তাহলে ধানের মতো এত গুরুত্বপূর্ণ খাদ্যশস্য সেখানে উৎপাদন করতে পারা বড় সুবিধা হতে পারে। কিন্তু এখানেই শুরু হয় আসল সমস্যা। মহাকাশে তো মাটি নেই, পৃথিবীর মতো মধ্যাকর্ষণ শক্তিও নেই। তাহলে ভাবুন, এটা কিভাবে সম্ভব? আপনি যদি 1 গ্লাস পানি ঢালেন, সেটি নিচে পড়বে না, পানির ফোঁটাগুলো ভেসে বেড়াতে শুরু করবে। এখন ভাবুন, এই অবস্থায় গাছটিকে পানি দেবেন কিভাবে? শিকড় কোন দিকে বাড়বে? পাতা কোন দিকে মুখ করে থাকবে? আর সূর্যের আলো না থাকলে গাছ কিভাবে বাঁচবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই চীনের বিজ্ঞানীরা তৈরি করেছে বিশেষ ধরনের একটি পরীক্ষাগার, যা পৃথিবীর কোনো সাধারণ কৃষিক্ষেত্রের মতো নয়। সেখানে প্রতিটি আলোর রং, প্রতিটি পানির ফোঁটা, প্রতি ডিগ্রি তাপমাত্রা সব কিছুই কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ হয়। কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করলেও কি সত্যি ধান গাছ বেঁচে থাকতে পারবে, নাকি পুরো পরীক্ষায় ব্যর্থ হয়ে যাবে? আর এই উত্তরটাই বদলে দিতে পারে মহাকাশের কৃষির ইতিহাস। সত্যিই কি মহাকাশে ধান গাছ বেঁচে থাকতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই চীন তাদের টিএন নগং স্পেস স্টেশনে একটি বিশেষ জৈব গবেষণাগার তৈরি করেছে। এটি কোনো সাধারণ ল্যাব নয়। এখানে প্রতিটি গাছের শ্বাস নেওয়া থেকে শুরু করে কতটুকু আলো পাবে, কতটুকু পানি পাবে, বাতাসে কতটুকু কার্বন ডাই অক্সাইড থাকবে, সব কিছুই কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। একটি ছোট্ট ভুলই পুরো পরীক্ষা ব্যর্থ করে দিতে পারে। কারণ পৃথিবীতে একটি গাছের সবচেয়ে বড় সহায়ক হলো মাধ্যাকর্ষণ বল। শিকড় জানে নিচে নামতে হবে, কাণ্ড জানে উপরে উঠতে হবে, পাতা জানে সূর্যের দিকে মুখ করতে হবে। কিন্তু মহাকাশে এই স্বাভাবিক নির্দেশনা প্রায় নেই বললেই চলে। তাহলে গাছ বুঝবে কিভাবে কোন দিকে বাড়তে হবে? এই প্রশ্নের উত্তর জানতেই বিজ্ঞানীরা বিশেষ ক্যামেরা দিয়ে ধানের প্রতিটি পরিবর্তন 24 ঘন্টা পর্যবেক্ষণ করতে থাকেন। প্রথম কয়েকদিন সবকিছুই উত্তেজনাপূর্ণ ছিল। বীজে পানি দেওয়া হলো, সবার চোখই তখন একটি প্রশ্নে, বীজ কি অঙ্কুরিত হবে? ঘন্টা পেরিয়ে দিন, তারপর একটি ক্ষুদ্র সবুজ অঙ্কুর দেখা দিল। এই ছোট্ট দৃশ্যটি বিজ্ঞানীদের জন্য বিশাল একটি আনন্দের মুহূর্ত, কারণ এটি প্রমাণ করলো মাইক্রোগ্র্যাভিটিতেও ধানের জীবন শুরু হতে পারে। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি। শুধু অঙ্কুর গজালেই তো হবে না, গাছটি বড় হতে হবে, পাতা গজাতে হবে, ফুল আসতে হবে, এরপর তৈরি হতে হবে নতুন ধান, এবং সেই ধান থেকে আবার নতুন গাছ জন্মাতে হবে। ঠিক এখানেই আসে সেই খবর, যা সারা বিশ্বের বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করে। চীনের গবেষকরা জানায়, তারা মহাকাশে 2 প্রজন্মের ধান পর্যবেক্ষণে সফল হয়েছেন। এর মানে কি? সহজ ভাষায় বলি,
প্রথম গাছ বেড়ে ওঠার পর তা থেকে বীজ পাওয়া যায়। তারপর সেই বীজ থেকেই আবার নতুন গাছের জীবনচক্র শুরু হতে পারে। দীর্ঘমেয়াদী মহাকাশ কৃষির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। তবে এটাও মনে রাখা জরুরি, এটি এখনও মহাকাশে বড় আকারের ধানক্ষেত তৈরি হয়ে গেছে এমন নয়। এটি একটি বৈজ্ঞানিক গবেষণা যার উদ্দেশ্য ভবিষ্যতে মহাকাশে খাদ্য উৎপাদন করা, সম্ভাবনা যাচাই করা। আর এখানেই শেষ নয়, বিজ্ঞানীরা আরেকটি বিষয় লক্ষ্য করেন, মাইক্রোগ্র্যাভিটিতেও উদ্ভিদের আচরণ পৃথিবীর তুলনায় কিছু ক্ষেত্রে ভিন্ন হতে পারে। কোনো জিনিস ভিন্নভাবে সক্রিয় হয়, কিছু বৃদ্ধি প্রক্রিয়া বদলে যেতে পারে। এই তথ্যগুলোই ভবিষ্যতে এমন জাতের ফসল উন্নয়নে সাহায্য করতে পারে যা কঠিন পরিবেশেও ভালোভাবে বেড়ে উঠবে। ভাবুন তো, যদি পৃথিবীর মরুভূমি, সূক্ষ্ম অঞ্চল কিংবা দুর্যোগপ্রবণ এলাকায় এই গবেষণার ফল কাজে লাগে, তাহলে লাভ শুধু মহাকাশচারীদের নয়, পৃথিবীর কোটি কোটি মানুষেরও হতে পারে। সব কিছু এত সহজ হলে তো বহু আগেই মহাকাশে বিশাল সবুজ খামার তৈরি হয়ে যেত। আসলে এখানেই লুকিয়ে আছে এমন কিছু সমস্যা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মহাকাশে একটি পানির ফোঁটাও আপনার ধারণার মতো আচরণ করবে না। সার দেওয়া কঠিন, অতিরিক্ত আর্দ্রতায় ছত্রাক তৈরি হতে পারে, আবার কম আর্দ্রতায় গাছ শুকিয়ে যেতে পারে। তার ওপর রয়েছে মহাজাগতিক বিকিরণ। এই বিকিরণ দীর্ঘ সময় ধরে উদ্ভিদের কোষে কী প্রভাব ফেলবে তা নিয়ে এখনও গবেষণা চলছে। তাহলে এই সব বাধা অতিক্রম করে মানুষ কি সত্যি একদিন চাঁদে বা মঙ্গল গ্রহে নিজের খাবার উৎপাদন করতে পারবে, নাকি এটি এখনও অনেক দূরের একটি স্বপ্ন? তাহলে চলেন বাদবাকি বিষয়গুলো এক্সপ্লেন করি। আপনি যদি ভাবেন মহাকাশে ধানের বীজ অঙ্কুরিত হয়েছে, তাই এখন সব সমস্যার সমাধান হয়েছে, তাহলে আপনি ভুল করবেন। কারণ আসল যুদ্ধ শুরু হয় এখান থেকেই। মহাকাশের সবচেয়ে বড় শত্রু কে জানেন? মধ্যাকর্ষের অনুপস্থিতি। পৃথিবীতে আমরা যেটাকে স্বাভাবিক বলে ধরে নিই, মহাকাশে সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধরুন, আপনি একটি গাছে পানি দিলেন, পৃথিবীতে পানি মাটির ভেতর দিয়ে নিচে নেমে শিকড় পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু মহাকাশে পানি নিচে নামে না, ছোট ছোট গোল ফোঁটার মতো ভেসে থাকে। এই ভাসমান পানি যদি শিকড়ে ঠিকভাবে না পৌঁছাতে পারে, তাহলে গাছ বাঁচবে কীভাবে? আর যদি বেশি পানি জমে যায়, তাহলে শিকড়ে অক্সিজেন পৌঁছাবে না, ফলে পুরো গাছটি মারা যেতে পারে। এই সমস্যার সমাধানেই বিজ্ঞানীরা তৈরি করেছে বিশেষ একটি ক্যাপিলার সেচ ব্যবস্থা, যা পানিকে নিয়ন্ত্রিতভাবে শিকড়ের কাছে পৌঁছে দেবে। পানি দিলেই তো সব কিছু শেষ নয়, আরও একটি অদৃশ্য বিপদ আছে, যার নাম মহাজাগতিক বিকিরণ। পৃথিবীর বায়ুমণ্ডল আমাদের জন্য ক্ষতিকর, বিকিরণের বড় অংশই আটকে দেয়, কিন্তু মহাকাশ স্টেশনে সেই প্রকৃতির সুরক্ষা অনেকটাই কম। তাই বিকিরণ দীর্ঘ সময় ধরে উদ্ভিদের কোষ ও ডিএনএতে প্রভাব ফেলতে পারে। তাই বিজ্ঞানীরা শুধু গাছ বড় হচ্ছে কিনা সেটা দেখছে না, তারা পরীক্ষা করছে গাছের জিনের কোনো পরিবর্তন হচ্ছে কি, বীজের গুণগত মান ঠিক থাকছে কি, পরবর্তী প্রজন্ম কি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে। এই গবেষণার উত্তর শুধু মহাকাশের জন্য নয়, পৃথিবীর কৃষির জন্যও গুরুত্বপূর্ণ। কারণ যদি বিজ্ঞানীরা এমন ধানের জাত তৈরি করতে পারে যা কম পানি, সীমিত জায়গায় বা কঠিন পরিবেশেও ভালো ফলন দেয়, তাহলে জলবায়ু পরিবর্তনের যুগেও সেটি পৃথিবীর কৃষিতে কাজে লাগতে পারে। আর এখানেই বিষয়টি আরও রোমাঞ্চকর হয়ে উঠবে। শুধু চীন নয়, নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং জাপানের গবেষকরাও বহু বছর ধরে মহাকাশে বিভিন্ন উদ্ভিদ নিয়ে গবেষণা করছে। লেটুস, গম, মরিচ সহ নানা ধরনের ফসল পরীক্ষামূলকভাবে মহাকাশে উৎপাদন করার চেষ্টা করছে। একটা প্রশ্ন আপনার কাছে, ধরুন আজ থেকে 50 বছর পরে আপনার নাতি বা তার পরের প্রজন্ম পৃথিবীতে নয়, চাঁদের একটি গবেষণা কেন্দ্রে বসে রাতের খাবার খাচ্ছে, আর সেই খাবারটা মহাকাশে উৎপাদিত হয়েছে। আজ শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানের ইতিহাস বলে অনেক বড় বড় বাস্তবতা একসময় কল্পনা হিসেবে শুরু হয়েছিল, কিন্তু সেগুলোকে আজ বিজ্ঞানীরা বাস্তবে রূপ দিয়েছে। মানুষ কি সত্যিই পৃথিবীর বাইরে স্থায়ীভাবে বসবাস করতে পারবে? আর যদি পারে, তাহলে এই জীবনের ভিত্তি কী হবে? এই ছোট্ট ধানের বীজ? এই গবেষণার সবচেয়ে বড় প্রশ্নটি এখনও রয়ে গেছে, এতে পৃথিবীর সাধারণ মানুষের কী লাভ হবে? প্রথম দেখায় মনে হতে পারে মহাকাশে ধান চাষ হচ্ছে, এতে আমাদের কি আসে যায়? কিন্তু ইতিহাস বলে মহাকাশ গবেষণা থেকে জন্ম নেওয়া অনেক প্রযুক্তি এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। আজ আমরা যে উন্নত পানি পরিশোধন প্রযুক্তি, হালকা ও শক্তিশালী কিছু উপাদান, এমনকি অনেক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করি,
তার পেছনেও মহাকাশ গবেষণার অবদান রয়েছে। তাই মহাকাশের ধান নিয়ে এই গবেষণা শুধু মহাকাশচারীদের জন্য নয়, এটি ভবিষ্যতের কৃষিকে আরও দক্ষ, টেকসই এবং সংকট সহনশীল করে তুলতে পারে। পৃথিবীর যদি কোনো অঞ্চলে খরা হয় অথবা চাষের জমি কমে যায়, তখন এই প্রযুক্তি কাজে দিবে। সীমিত পানি এবং নিয়ন্ত্রিত পরিবেশে ফসল উৎপাদন করা যাবে। মানুষের খাদ্য নিরাপত্তায়ও এই প্রযুক্তি ভূমিকা রাখতে পারে। আর যদি একদিন মানুষ সত্যি চাঁদ বা মঙ্গল গ্রহে স্থায়ী ঘাঁটি গড়ে তোলে, তাহলে সেখানে প্রতিটি দানার মূল্য হবে সোনার চেয়েও বেশি। কারণ সেই খাদ্য নির্ভর করবে মানুষ কতদিন পৃথিবীর বাইরে টিকে থাকতে পারবে। চীনের এই গবেষণা একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদক্ষেপ, কিন্তু এখনও অনেক প্রশ্ন খুঁজে বের করা বাকি আছে। আকাশের বিকিরণ দীর্ঘমেয়াদী হলে ফসলের ওপর কী প্রভাব ফেলবে? বারবার বীজ উৎপাদন করলে ফসল একই থাকবে কি? বিভিন্ন খাদ্যশস্য কি একইভাবে চাষ করা যাবে? এই সব বিষয় নিয়ে এখনও গবেষণা চলছে। তবুও একটি ছোট্ট ধানের বীজ আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষ যখন কোনো স্বপ্ন দেখে, তখন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অসম্ভবকেও চ্যালেঞ্জ জানায়। এক সময় মানুষ ভেবেছিল আকাশে ওড়া সম্ভব, তারপর বিমান এলো। মানুষ ভেবেছিল চাঁদে যাওয়া সম্ভব, তারপর 1969 সালে মানুষ চাঁদের মাটিতে পা রাখলো। আজ আমরা ভাবছি মহাকাশে কৃষি কি সম্ভব? আর সেই সব প্রশ্নের উত্তর ছোট্ট একটি সবুজ ধানের চারা যেন ধীরে ধীরে বলছে, হয়তো একদিন অবশ্যই সম্ভব। আজ থেকে 50 বা 100 বছর পর কোনো শিশু তার স্কুলের বইতে পড়বে, প্রথম স্থায়ী খাদ্য উৎপাদনের ইতিহাস শুরু হয়েছিল একটি ছোট্ট ধানের বীজ দিয়ে। তখন হয়তো আমরা বুঝতে পারবো আজকের এই পরীক্ষাটি ছিল শুধু একটি বৈজ্ঞানিক গবেষণা নয়, বরঞ্চ মানব সভ্যতার পরবর্তী অধ্যায়ের প্রথম লাইন। তাহলে আপনার কি মনে হয়, আপনি যদি ভবিষ্যতে চাঁদ বা মঙ্গল গ্রহে বসবাসের সুযোগ পান, পৃথিবী ছেড়ে সেখানে কি যেতে চাইবেন? নাকি পৃথিবী মানুষের জন্য একমাত্র সত্যিকারের বাড়ি? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।